বিভিন্ন দাবি আদায়ে ধর্মঘটে কিছুদিন পরপরই থমকে যায় বাংলাদেশের পরিবহন খাত। খুলনার 18টি রুটে চলছে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট। রাজশাহী বিভাগেও হুমকি দেওয়া হয়েছে পরিবহন ধর্মঘটের। তবে দাবি যাই হোক, প্রতিটি ধর্মঘটে ভোগান্তিতে পড়ছেন আসলে সাধারণ মানুষ। এ নিয়ে আলোচনা হবে বাংলাদেশ এখনের আজকের আয়োজনে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী মহুয়া। আমার সাথে এই আলোচনার জন্য স্টুডিওতে আছেন 71 টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা এবং কালের কণ্ঠের সাংবাদিক পার্থ সারথী দাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। সৈয়দ ইশতিয়াক রেজা, আমরা যেটা জানি যে পরিবহন খাত আসলে বড় অর্থে যদি বলি আমরা সেবা খাতের আওতায় পড়ে। সেবা খাতে সবসময় শুনে এসেছি যে মূল দায়িত্বের পাশাপাশি তাদের একটা নৈতিক দায়িত্বও থাকে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা আসলে এটা খুব একটা দেখি না বা কম এই চর্চাটা হয়। আপনি কি মনে করেন? ধন্যবাদ মহুয়া, এবং একই সাথে ইন্ডিপেন্ডেন্টের দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি একদম ঠিক জায়গায় বলেছেন যে এটি একটি সেবা খাত, কিন্তু বাংলাদেশের যে কটি সেবা খাত বলেন বা বাণিজ্যিক খাত বলেন, সবচেয়ে নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশের পরিবহন খাতে। এখানে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা সামান্যতম উপস্থিতি নেই, এবং তাদের যে ব্যবহার যাত্রীদের প্রতি এটা কোথাও আমার মনে হয় যে কোনো সুস্থতার লক্ষণ আছে। এবং এটার একটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস হয়ে আসছে যে এই খাতটা রয়ে গেছে একটা উশৃঙ্খল খাত হিসাবে। এখানে সরকার বদল হয়েছে, সরকার যায় সরকার আসে, কিন্তু আমরা কখনো এখানে কোনো নিয়ম শৃঙ্খলা দেখা যায় না। এবং একটা বড় কারণ হলো এই খাতটি যারা নিয়ন্ত্রণ করেন তারা অত্যন্ত প্রভাবশালী, এবং এখানে স্বার্থের দান্দিকতা যেটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই খাতে প্রবল। যখন যে সরকার এসছে এই পরিবহন সেক্টরের মালিক শ্রমিকদের কেউ না কেউ মন্ত্রী হয়েছে, যেটা এখনো আছে, শাহজাহান খান এবং মুশফিকুর রহমান রাঙ্গা, এবং এরা পুরো বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করে। এবং আপনি দেখেন যে মিশুক মুনির যে মারা গেলেন এবং তারেক মাসুদ, সেই ড্রাইভারের কিন্তু জামিন হয়ে গেছে। এবং এরশাদের আমলে আমার মনে আছে 87 সালের ঘটনা, যাবজ্জীবন কারাদণ্ডের বিধান ছিল অ্যাক্সিডেন্ট করলে যদি দোষী প্রমাণিত হয়। তারা ধর্মঘট করে সেই সময়ের সামরিক সরকারের কাছ থেকে দাবি আদায় করে নিয়েছে যে মৃত্যুদণ্ডের বিধান রহিত, যাবজ্জীবনও হবে না, শুধু 7 বছরের। মানে ধর্মঘট করে সাধারণ মানুষ জিম্মি করে, কারণ এটা এমন একটা বিষয়, মানুষের মুভমেন্টটা বন্ধ হয়ে যায়, চলাচলটা বন্ধ হয়ে যায়, সরকার খুব দ্রুততার সাথে কাবু হয়ে যায়। এটা এই অনুশীলনটা তারা দীর্ঘদিন ধরে করে আসছে, যে কোনো পরিস্থিতিতে তারা এটাতে চলে যায়। সম্প্রতি আপনি দেখেছেন একটি ডাকাতির ঘটনা থেকে আমরা ধরেই নিচ্ছি যে তারা হয়তো দায়ী নয়, যে যিনি সুপারভাইজার আছেন, যিনি ড্রাইভার আছেন বা সহকারী আছেন, কিন্তু এই 3 জনের মুক্তির দাবিতে এইভাবে একটি দেশের একটা অংশকে তারা বিচ্ছিন্ন করে ফেলেছে। আইনি প্রক্রিয়া তারা লড়াইয়ের কথা ভাবছে না। আর কালকে আমরা দেখলাম টেলিভিশনগুলোতে এবং পত্রিকাগুলোতে তাদেরকে জিজ্ঞেস করেছে আপনারা আইনি লড়াই কেন চান না, বলে কি আমরা আইনি লড়াই চাই না, আমরা চাই তাদের আগে মুক্তি। কি কারণে আইনি লড়াই? কারণ তারা তাদের ক্ষমতা, এটা পেশি শক্তি, এবং এই পেশি শক্তি দিয়ে তারা জয়ী হতে 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 এখন তারা আইনের তোয়াক্কা করে না। এবং তাদের পিছনে যদি এরকম শক্তি থাকে যারা মন্ত্রী পরিষদে বসে থাকে, আমার মনে হয় যে তাদের পক্ষে এটাই স্বাভাবিক বাংলাদেশে। কারণ এই খাতে যারা আছে তারা কখনোই কোনোদিন আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না। পার্থ সারথী, আপনি অনেকদিন ধরেই কাজ করছেন, এই বিষয়টা নিয়ে রিপোর্ট করছেন। আপনার কি মনে হয় যে কি ধরনের মানসিকতা আসলে কাজ করে, বিশেষ করে পরিবহন খাতে যারা নেতা থাকে বা মালিক শ্রমিক ইউনিয়নে যারা বিভিন্ন বড় বড় পদে থাকে, তাদের আসলেই কি মানসিকতাটা এই কারণেই যে তারা আসলে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে বা তাদের হাতে কর্তৃত্ব অনেক বেশি থাকে, না অন্য কোনো বিষয় থাকে? আসলে ইশতিয়াক ভাই যেটা বললেন তার সঙ্গে আমি একমত, এবং এর সঙ্গে আমি আরো যোগ করতে চাই, সেটা হচ্ছে যারা এই সেক্টরের সঙ্গে জড়িত, সেখানে কিন্তু আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, বাসদ বলেন, সবাই কিন্তু তারা স্বার্থের প্রয়োজনে সবাই এক। বিভিন্ন সেক্টরে, পরিবহনের বাইরে আমরা বিভিন্ন সেক্টরে দেখি তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব বা বিভিন্ন ধরনের বিভক্তি, কিন্তু তাদের মধ্যে এই যে পরিবহন খাতে যারা, তারা সবাই কিন্তু এক। সেটা হচ্ছে যে প্রতিদিন এই পরিবহন সেক্টরে চাঁদাবাজি হচ্ছে, সেটা ভাগ হচ্ছে, মন্ত্রী থেকে শুরু করে একবারে নিচের লেভেল পর্যন্ত সবাই সেটার ভাগ পাচ্ছে। এবং তার বিরুদ্ধে কোনো ধরনের মুভমেন্ট তৈরি হলে তারা বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং তার সঙ্গে আপনি মানে মজার বিষয় বা বিষয়ে সেটা হচ্ছে যে তার সঙ্গে পুলিশও জড়িত। বিভিন্ন ধরনের আইন এবং বিধি তারাই তৈরি করছে যাতে এই চাঁদাবাজ চক্ররা বা চাঁদাবাজি টিকে থাকে। তার জন্য যে জন্য এই চাঁদাবাজিতে সক্রিয় পরিবহন নেতা, তাদের পেছনে রয়েছে মন্ত্রী এবং পুলিশের সহযোগিতা, যে কারণে এই পরিবহন খাত থেকে সাধারণ মানুষের যে সেবা যেটা আমরা আশা করছি সেটা কিন্তু আমরা পাওয়া যায় না। এবার যেমন সরকারের পক্ষ থেকে হানিফ সাহেব বলেছেন যে অযৌক্তিক কারণে তারা আসলে ধর্মঘট করছে, তাদের এই দাবিগুলো আসলে মেনে নেওয়ার কোনো কারণ নেই।
তারপরও আমরা দেখেছি এরকম বলার পরও সরকার অনেকটা মেনে নিতে বাধ্য হয়। আপনার কি মনে হয় যে সরকার কোনো বিকল্প তৈরি করতে পারে না দেখে মেনে নিতে বাধ্য হয়, অথবা বিকল্প তৈরির কোনো উপায় বা কোনো সমাধান সরকারের কাছে থাকতে পারে কিনা? আপনার কোনো পরিবহন খাত বা পরিবহন বলেন, বিশেষ করে সড়ক পরিবহন এবং রাস্তা, সেটি হচ্ছে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করেন পলিটিশিয়ানরা এবং আপনার ওই যে পরিবহন নেতা তারা। তাতে করে আমরা অবরোধের সময় সর্বশেষ যে অবরোধ, সেখানে দেখবেন যে আমার রাস্তা আমি ব্যবহার করতে পারছি না, আমার গাড়ি আমি ব্যবহার করতে পারছি না, সেইটি বন্ধ করে দিয়ে বা আগুন লাগিয়ে দিয়ে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের যে যাতায়াতের অধিকার সেটিকে বন্ধ করে দিয়ে এক ধরনের সন্ত্রাস তৈরি করা হচ্ছে। ঠিক তেমনিভাবে পরিবহন নেতারা তারা দেখতে পাচ্ছে যে সড়ক পরিবহনের উপর যারা নির্ভরশীল বেশিরভাগ মানুষ যাতায়াত করে সড়ক পরিবহনে, তারা সেটিকে জিম্মি করে তাদের স্বার্থ আদায়ের জন্য সেটাকে বারবার ব্যবহার করছে। আমি একই প্রশ্ন আমি সৈয়দ ইশতিয়াক রেজা আপনার কাছে করতে চাই যে কার্যত দেশের একটা বড় অংশ অচল হয়ে যায় যখন ধর্মঘট, যেমন এখন যেটা চলছে, মাঝে মাঝে হয়তো পুরো দেশও ধর্মঘট হুমকি দেওয়া করে ফেলে। এই অবস্থা নিরসনের জন্য বা তাদের হুমকি বা জিম্মি না মানার জন্য সরকার কি করতে পারে? না, সরকার যেটি মাহবুবুল হক হানিফ বলেছেন সেটা হলো যে আইনের প্রয়োগ, এটা যেন কথার কথা না হয়, এটা যেন বাস্তবে আমরা দেখতে পাই, কিন্তু তা আসলে হয় না। সামগ্রিকভাবে বাংলাদেশের পরিবহন খাতে একটা ব্যবস্থাপনার সংকট চরমভাবে রয়েছে। আপনি দেখেন যে রাস্তার ম্যানেজমেন্ট থেকে শুরু করে যে রাস্তা তৈরি হয়, যিনি সড়ক জনপথে যে প্রকৌশলী, তারা খারাপভাবে রাস্তা তৈরি করে পরিকল্পনাহীনভাবে, অথবা যেই পরিকল্পনা থেকে সেখানে দুর্নীতি হয়। রাস্তার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন যে পুলিশ, তারা দুর্নীতির সাথে জড়িত থাকে। রাস্তা যারা গাড়ি চালান সেই পরিবহন শ্রমিকরা, তারা কোনো আইন মানেন না, কিন্তু কখনো কিছু হয় না। সামগ্রিকভাবে এটা একটা ব্যবস্থাপনার সংকট। এবং বাংলাদেশের রেট অফ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার হার সবচেয়ে বেশি, গণহত্যার সামিল পুরা, এবং এইটা কখনোই কিছু হয় না। আপনি এত দুর্ঘটনা ঘটবে, ডাকাতি ঘটবে, নানা ধরনের অনিয়ম ঘটবে, কিন্তু সরকারের লোকজন দু একবার শুধু বলবে যে আমরা কিন্তু শক্ত হব, কিন্তু তারা শেষ পর্যন্ত হয় না। পার্থসারথী যেটা বলছিলেন, যেখানে বিভিন্ন কোটারিরা জড়িত আছে, তাদের স্বার্থ রক্ষার কারণে তারা শেষ পর্যন্ত সরকারের উপর একটা প্রভাব বিস্তার করতে সক্ষম হয় এবং তারা তাদের দাবিটা আদায় করতে হয়। আপনাদের কাছে ফিরছি আরো আলোচনা নিয়ে। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি, একটা বিরতি নিয়ে ফিরছি 30 সেকেন্ড পরেই। স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। দর্শক, আপনারা জানেন যে পরিবহন শ্রমিক আটকের প্রতিবাদে খুলনা বিভাগের প্রায় 18টি রুটে 6ষ্ঠ দিনের মতো ধর্মঘট চলছে, এবং বগুড়া থেকেও উত্তরাঞ্চলেও ধর্মঘটের আহ্বান জানানো হয়েছিল, যেটা প্রত্যাহার করা হয়েছে। আমাদের বগুড়া প্রতিনিধি হাসিবুর রহমান বিলু আমার সাথে যোগ দিচ্ছেন। হাসিবুর রহমান বিলু, আমি শুরুতেই জানতে চাইবো যে ধর্মঘট ডেকে আবার প্রত্যাহার করা হয়েছে, তারা যে কারণে ধর্মঘট ডেকেছিল বা যে সমস্যার কারণে ডেকেছিল, সেই সমস্যাটা কি সমাধান হয়েছে না অন্য কোনো কারণে প্রত্যাহার করা হয়েছে? আমি বিষয়টা নিয়ে কথা বলেছি একটু আগেই, যিনি মোটর মালিক শ্রমিক ইউনিয়নের দায়িত্বে আছেন, এখানে সাধারণ সম্পাদকের মোহাম্মদ শামসুদ্দিন শেখ হেলাল, তিনি আমাদের যেটা জানিয়েছেন যে সরকারিভাবে তাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শ্রমিকদের এই দাবি দেওয়া নিয়ে একটা আলোচনা হতে যাচ্ছে, যে কারণে তারা কিন্তু প্রত্যাহার করেনি। আগামীকাল বেলা 3টা পর্যন্ত তারা স্থগিত করেছে। মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তাদের এই দাবি দেওয়া নিয়ে যদি বৈঠকটা সফল হয়, তাহলে তারা একবারে প্রত্যাহার করবে, না হলে তাদের যে পূর্ব কর্মসূচিটা আছে, যেটা স্থগিত করা হলো, সেটা হলো যে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট রাজশাহী বিভাগে, সেটা কিন্তু তারা আবার শুরু করবে বলে আমাকে জানিয়েছে। আর এই কর্মসূচি যদি নতুন করে শুরু হয় বা তারা আবার যে ডাক দিয়েছে সেটা যদি পালন করে এই কর্মসূচিটা, তাহলে কিন্তু রাজধানী ঢাকার সাথে শুধু উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের না, রংপুর বিভাগের কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ সারা দেশ থেকেই কিন্তু দেশের উত্তরাঞ্চলের 16টি জেলা যোগাযোগ, একটু সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তবে তার কথা আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকারের একটা কিন্তু খুব সদিচ্ছা আছে এই ধর্মঘটটা যাতে কোনোভাবেই না হয়,
সে কারণে তাদেরকে ডাকা হয়েছে এবং তারা আশা করছে যে তারা যে দুটি বিষয়টি খুব আসিফুর রহমান, গুরুত্ব কিন্তু দিয়েছে আমি বুঝতে পেরেছি আমাদের সাথে খুলনা থেকে মোটর মালিক মোটর শ্রমিক নেতা জাকির হোসেন বিপ্লব যোগ দিয়েছেন। জনাব জাকির হোসেন বিপ্লব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে দুজনের কারণে আপনারা ধর্মঘট করছেন, এর ফলে লাখো মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা বোঝেন এবং দেখছেন। আপনারা তারপরও আপনারা দাবি আদায়ের জন্য ধর্মঘট করছেন, এটা কতটা যৌক্তিক? আপনারা আইনের আশ্রয় না নিয়ে ধর্মঘটে কেন গেলেন? ধর্মঘট বিষয়টা হচ্ছে আপনারা বলি, আমরা এই গাড়িটা যেখানে ডাকাতি হয়, এই গাড়িটা আসছিল ঢাকা থেকে। আমরা আইনের আশ্রয় নেওয়ার জন্যই আমরা থানায় পৌঁছাইছিলাম যে আমার গাড়িটা ডাকাতি হয়েছে, আমি মামলা দেব। আমরা মামলা দিতে যাই আমরাই আসামি হয়েছি। আজকে হাজার হাজার জনগণের ভোগান্তি হচ্ছে, ভোগান্তি আমাদেরও হচ্ছে, আমরা যারা এই পেশার সাথে সংশ্লিষ্ট আমাদেরও হচ্ছে। কিন্তু আমাদের এর কোনো বিকল্প আর কোনো রাস্তা খোলা নেই। আমি মামলা দিতে যাব, আমি নিজে আসামি হব, আজ পর্যন্ত কোনো দিন কোনো জায়গায় আমার জানা নেই। আমি 10 বছর খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সেক্রেটারি, আমি দেখি নাই কোথাও যে কোনো গাড়ির চালক, হেল্পার, ড্রাইভার এই ডাকাতির সাথে সম্পৃক্ত। জি জনাব জাকির হোসেন বিপ্লব, আমি একটু আপনাকে থামাতে চাচ্ছি। আপনার চালক এবং হেল্পার আসলে তারা আসামি কিনা, তারা ঘটনার সাথে সম্পৃক্ত কিনা, এটা নির্ধারণ করার দায়িত্ব তো আসলে পুলিশের। পুলিশ যদি মনে করে যে না তারা এটার সাথে সম্পৃক্ত, তাহলে নিশ্চয়ই পুলিশ সেভাবেই কাজ করেছে। আপনারা কেন আইনের প্রতি শ্রদ্ধাশীল না থেকে আপনারা কেন ধর্মঘট ডাকছেন, আমি এটা আবারও জানতে চাইবো। আমরা তো প্রথমে গেছি আইনের কাছে। আমরা আমাদের মামলা করতে গেছি, আমার গাড়িটা ডাকাতি হয়েছে, প্রশাসন আমাদের বলছে প্রথমে চলে যাইতে, যে ঠিক আছে আপনারা চলে যান, পরে এসে মামলা করেন। আমরা যখন সেখান থেকে মার হইতে চাই নাই যে আমরা মামলা না করে যাব না, পরবর্তীতে সে আমাদের ওই মামলায় মনে করেন চালান দিয়ে দিছে। জি, আপনারা ধর্মঘট ডাকার আগে এই সমস্যার সমাধানে অন্য কোনো উদ্যোগ আপনারা নিয়েছিলেন, কোনো আলোচনার চেষ্টা করেছিলেন বা অন্য ধরনের কোনো উদ্যোগের কথা আপনারা ভেবেছিলেন? আমরা সবসময় চাই যে কোনো পরিস্থিতির সমাধান হোক। আজকে সবার কষ্ট হচ্ছে, জনগণের যেমন কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে। আজ 5 দিন অতিবাহিত হয়ে গেছে, কোনো পক্ষ আমাদের সাথে কোনো রকম যেহেতু জিনিসটা আমাদের আঞ্চলিক কমিটি আছে, যশোর আঞ্চলিক কমিটি, যশোর আঞ্চলিক কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আর যেহেতু মনে করেন এই আঞ্চলিক কমিটির মাধ্যমে আমাদের 12টি ইউনিয়ন, বেসিক ইউনিয়ন নিয়ে আমাদের এই আঞ্চলিক কমিটি গঠন করা, এই আঞ্চলিক কমিটিতে মূলত এই ধর্মঘটটা ডাক দেওয়া, তারা আমাদের যে দিক নির্দেশনা দিচ্ছে আমরা সেভাবে কাজগুলো করতেছি। তাদের সাথে এই পর্যন্ত কোনো রকম কোনো আলোচনায় কোনো কিছু এই পর্যন্ত কেউ করে নাই। আগামীকালকে 12টার সময় আমরা শুনতেছি যে ঢাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা মিটিং। আমরা আশা করি যে জিনিসটা একটা সুষ্ঠু সমাধান হোক, যাতে জনগণ প্লাস আমাদের একটা ভোগান্তি দুর্ভোগেতে আমরা রেহাই পাই। জনাব জাকির হোসেন, আরেকটা শেষ প্রশ্ন। আমরা জেনেছি যে সেই বাসে যে যতজন যাত্রী ছিল তারা সবাই আসলে অভিযোগ করেছে যে আপনার ড্রাইভার এবং হেল্পার চাইলে ডাকাতির ঘটনাটা এড়াতে পারত। সেক্ষেত্রে আপনি এটার কি উত্তর দিবেন এবং আপনি নিজে তাদের সাথে কথা বলে দেখেছেন কিনা যে আসলেই অভিযোগটা সত্যি কিনা? আমি আপনারা একটা জিনিস বলি, মনে করেন 31 জন যাত্রী নিয়ে সোহাগের স্ক্যানিয়া গাড়িটা মালিবাগতে ছেড়ে আসে। এখন আমাদের আপনি এটা লোকাল গাড়ি না, এটা এটা স্ক্যানিয়া, সোহাগের মতো একটা স্ক্যানিয়া পরিবহন, এর রাস্তাতে কোনো যাত্রী উঠানোর সুযোগ নাই। এনারা যখন গাড়ি ছেড়ে আসে প্রতিমধ্যে ডাকাত যাত্রী বেশে টিকিট কাটা যাত্রীরা প্রথমেই ডাকাতটা ওই গাড়ির ড্রাইভারকে কন্ট্রোল করে তারা স্টার্টিং নিয়ে নেয়। গাড়ির স্টার্টিংটা যখন নিয়ে নেয় তখন গাড়ির স্টাফের আর কোনো কিছু করা থাকে না। গাড়ির স্টাফ থাকে 3 জন, যাত্রী থাকে 31 জন। যাত্রীরা কোনো কিছু করতে পারে না, গাড়ির স্টাফ 3 জনই সব কিছু করতে পারে, এটা একদম ভুল ধারণা। আর যে বলতেছেন যাত্রীরা এই অভিযোগ দিয়ে গেছে, সমস্ত যাত্রীরা এই অভিযোগ দিছে, আসলে এই কথাটা ভুল।
যার যখন মনে করেন যে ক্ষতিগ্রস্ত জি, হয়, জাকির হোসেন, আরেকটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনাদের অন্যায্য কোনো দাবি মেনে নেওয়া হবে না, সেক্ষেত্রে আগামীকালের মিটিং এ যদি আপনাদের বিপক্ষে এরকম কোনো বিষয় আসে যে আপনাদের দাবি মানা হবে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা কি ধর্মঘট কন্টিনিউ করবেন? এবং আপনাদের শ্রমিকেরাও কিন্তু এতে আসলে ক্ষতিগ্রস্ত হয় বলে আমরা জানি। এটা আমাদের আঞ্চলিক কমিটির নেতা, আমাদের ঢাকা মালিক সমিতির নেতা, যেহেতু মালিক শ্রমিকরা ধর্মঘটটা ডাকছে, এখানে আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দরাও ঢাকা যাবেন, আমাদের ফেডারেশনের ঊর্ধ্বতন নেতারা আছে তারাও যাবেন, তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে অনেক ধন্যবাদ জাকির হোসেন বিপ্লব এবং হাসিবুল রহমান বিলু, আপনাকেও ধন্যবাদ। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে অতিথিদের সাথে আরো কথা হবে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। বিরতির আগে আমরা দেখছিলাম আপনি খুলনা থেকে শ্রমিক নেতা জাকির হোসেন বিপ্লব কথা বলছিলেন। ওনার কথা শুনে যেটা মনে হচ্ছিল যে কোনো কিছুরই ধর্মঘট একটা সমাধান। গত এক বছরে আমরা প্রায় 3টি বড় বড় ধর্মঘট দেখেছি, কিন্তু ফলাফল আসলে যা হওয়া দরকার সেরকম কি খুব একটা দেখেছি বলে মনে হয়? নসিমন করিমন বন্ধ নিয়ে ওনারা ধর্মঘট করেছেন, কিন্তু সেটা কিন্তু চলছে এখনো। কি কারণে তাহলে ধর্মঘটগুলো ওনাদের? বিপ্লব সাহেবের কথার মধ্যে আপনি খেয়াল করেছেন কোনো অনুশোচনা নেই মানুষের জন্য, বরং নিজেদের দুঃখ দুর্দশা, তাদের অসুবিধা হচ্ছে, এটাই তিনি বেশি বলতে চেয়েছেন। এবং নসিমন করিমন বলেন, যে কোনো ইস্যুতে বলেন তারা আমাদের যে ব্যবস্থাপনা সংকটটা এখানে তীব্র, আমরা কোনো সমস্যারই শেষ পর্যন্ত সমাধান করতে পারি না। এটাও দেখবেন আপনি কোনো রকমের হয়তো একটা মিটিং করে জোড়াতালি দিয়ে একটা সমাধান করা হবে। এবং প্রত্যেকবার বৈঠক ধর্মঘট যে কোনো ইস্যুতে ডাকা হলেই তারা বলতে থাকেন তারা সরকারের সাথে বসবে, তারা নিজেরা বসবে, স্থানীয় অথরিটির সাথে বসবে, তারা সরকারের সর্বোচ্চ অথরিটির সাথে বসবে, কর্তৃপক্ষের সাথে বসবে, এটাই তারা বারবার বলে। কারণ তারা জানে তাদের সেই শক্তিটা আছে, পেশি শক্তিটা এখানে প্রবল। এবং এখানে অনেক দাগি সন্ত্রাসী এই পরিবহন সেক্টরটাকে একেবারে নৈরাজ্যকর অবস্থায় নিয়ে গেছে। এবং এখানে সরকারের আসলে খুব বড় ধরনের একটা দৃষ্টি দেওয়া দরকার যে এই সমস্যাটার সমাধান। আমার মনে হয় দিস ইজ এন ইস্যু। এবার যদি সরকার একটু নজর দিতে পারে যে আমরা বারবার যে কোনো সময় ধর্মঘট ডেকে, তারা এখানে একটি ব্যবসায় নেমেছে মানুষকে সেবা দিবে বলে। সেবা দেওয়ার কতগুলি নিয়ম আছে যে আমি এই কাজগুলো করতে পারবো, এই কাজগুলো করতে পারবো না। তারা কোনো ধরনের এই আপনি যখন লাইসেন্সটা নেওয়া হয় সেখানে কতগুলো শর্ত থাকে। এবং বাংলাদেশে সড়ক পরিবহন খাতে কিন্তু প্রবৃদ্ধিটা অনেক ভালো, 8% গ্রোথ আছে বছরে। এখানে ব্যবসাটা অনেক কিন্তু প্রফিটেবল একটা বিজনেস। ফলে যেটা হয়েছে, উনি যেটা বলছিলেন, এখানে টাকার পরিমাণটা হিউজ, এখানে স্বার্থের মানে দলগুলো অনেক শক্তিশালী। ফলে তারা দেশের আইনের মানুষদেরকে কাউকে মানে পাত্তা দিচ্ছে না, তারা সে ধর্তব্যের মতো আনতে যাচ্ছে না। সরকারের উচিত, এটা মাহবুবুল্লাহ হানিফ যেটা বলেছেন, আমি মনে করি যে এটা শক্ত হাতে, তাদের যদি কোনো যৌক্তিক দাবি থাকে সরকার যেমন বিবেচনা করবে, একইভাবে মানুষকে জিম্মি করে, যাত্রীদেরকে জিম্মি করে। আজকে আপনাদের রিপোর্টে আমি দেখছিলাম যে কত মানুষ আটকা পড়েছে, কেউ কেউ চাকরিতে জয়েন করার আজকে শেষ দিন চলে গেছে। এই ছেলেটি যে চলে গেছে তার আজকে চাকরিতে, এটাকে ওনারা ফিরিয়ে দিবেন? তার জীবন থেকে একটা চাকরি, বাংলাদেশে আপনি জানেন কর্মসংস্থানের সুযোগ কত কম, কত মানুষ রোগী নিয়ে ঢাকায় আসতে পারছে না, কত জরুরি কাজে বিদেশ যেতে পারছে না। সুতরাং এইটাকে এখানে ওয়ান্স ফর অল সেট করা দরকার যে আমরা এটা আর হতে দিব না। পার্থ সারথী, তারা আসলে যে বিষয়গুলো নিয়ে ধর্মঘট করছে সেটা অনেকেই বলছে যৌক্তিক না, আপনারাও বলছেন। কোন বিষয়গুলো আসলে যৌক্তিক? সড়ক পরিবহন খাতের কোন বিষয়গুলো আসলে এখন সামনে আসা উচিত? কোনগুলো মূল সমস্যা বলে আপনার মনে হয়? সড়ক পরিবহন খাতে যারা সংশ্লিষ্ট পরিবহন নেতা, তারা আসলে তাদের সমস্যাগুলো তারা সমাধান হোক, তারা সেটা চান না। সেই সমস্যাগুলো কিভাবে জিয়ে রাখা যায় এবং বারবার এইভাবে বিভিন্ন সময়ে এইসব পুঁজি করে তারা এই ধরনের ধর্মঘটকে ব্যবহার করে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত অবস্থান কিভাবে তৈরি করা যায় সেই জন্য তারা সচেষ্ট থাকেন। সেজন্য নিজেদের স্বার্থের জন্য আন্দোলন তারা করতে পারে, কিন্তু আসলে কোন লেভেল পর্যন্ত করতে পারে আপনার কি মনে হয়? এই সেক্টরে লেভেল বলতে কিছু নেই, সীমা বলতে কিছু নেই। কারণ এই সেক্টরে যারা সম্পৃক্ত বা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু দেখবেন যে এক সময় কেউ হয়তো কন্ডাক্টর ছিল, কিন্তু সে আজকে তার পরিবহন নেতা।
তার এমনও পরিবহন মালিকও হয়ে গেছে। হ্যাঁ, এমনও আছেন যে তারা পরিবহনের সঙ্গে কোনো সংশ্লিষ্টতাই নেই, কিন্তু পেশি শক্তির জোরে, সন্ত্রাসের জোরে, রাজনৈতিক আশীর্বাদের কারণে, রাজনীতিবিদের আশীর্বাদের কারণে, মন্ত্রী এমপির সঙ্গে সংশ্লিষ্টতার জন্য তার প্রতাপ অনেক বেশি এবং সে যা বলে তাই হয়। আরেকটা হলো এখানে একটা অন্য খাতের যে দেখেন একটা অন্য পার্থক্য আছে। এই একটি খাতে আপনি মালিক শ্রমিক আলাদা করতে পারবেন না। এখানে যিনি শ্রমিক তারও আবার মালিকানা আছে, তারও কয়েকটি বাস আছে, তারও কয়েকটা ট্রাক আছে। আবার যিনি মালিক তিনি আবার কোনো একটা শ্রমিক ইউনিয়নের নেতা। এখানে খুব ভাগ করাটা খুব কঠিন। ফলে দেখবেন যে কোনো সিচুয়েশনে মালিক শ্রমিক একসাথে ধর্মঘটিতে বসে, এখানে কোনো আলাদা করতে পারবেন না আপনি। ঈদের আগে মানুষের কাছ থেকে গলা কেটে যে টাকাগুলো নেয় আপনি দেখবেন এক হয়ে এখানে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলার মধ্যে কখনো আনা যায় না বাংলাদেশের পরিবহন খাতকে। আমি যে বিষয়টা আমার খুব জানতে ইচ্ছা করছে যে একতরফা ভাবে আমরা তাদের দোষ দিচ্ছি বা আসলে তাদের ব্যবস্থাপনা আছে রাষ্ট্রের দিক থেকে, সেক্ষেত্রে আসলে মানে আসলে ফাঁকটা কোথায়? প্রথম যে আলোচনার জায়গাটা, ধরেন যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু আমি আলোচনায় না গিয়ে সরাসরি ধর্মঘটে চলে যাব, এইটা আমার কাছে মনে হয় যে যারা পরিবহন খাতে আছেন তাদের একটু বিবেচনা করার বিষয়। তারা যদি মন্ত্রী হয়ে থাকেন, তারা রাজনৈতিক নেতা হয়ে থাকেন, তাদের তো এটা বিবেচনা করা দরকার, কারণ রাজনীতি করেন তো মানুষের জন্যই। এর বাইরে সরকারকেও যে তাদের সাথে এই জায়গাটা ওপেন করা, যে ভাই তুমি যে কোনো কিছু হলে আমার সাথে আলোচনা করো আগে, কিন্তু চট করে তুমি ধর্মঘটে চলে যাও না, পয়েন্ট অফ নো রিটার্ন যেটাকে বলি। একই সাথে পুলিশ যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আচরণটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় তাদের আচরণও কিন্তু সড়ক পরিবহনের শ্রমিকদের প্রতি খুব কন্ডিসিভ না, খেপিয়ে তোলার একটা মানসিকতা আছে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক্স্যাক্টলি, এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সুতরাং প্রত্যেকেই যার যার জায়গা থেকে এই জায়গাগুলোর দিকে নজর দেওয়া দরকার। এবং সামগ্রিকভাবে আপনি যদি সারা বাংলাদেশে সড়ক পরিবহন খাতটা দেখেন, এখানে কিন্তু রাস্তাঘাট থেকে ম্যানেজমেন্ট, রাস্তাঘাটের ম্যানেজমেন্ট থেকে যানবাহনগুলোর ম্যানেজমেন্টে একটা বড় দুর্নীতি রয়েছে। লাইসেন্সিং প্রথা যেটা, ফিটনেস সিস্টেম যেটা বিআরটিএ করে, পুরোটার মধ্যেই একটা ওভারহোলিং দরকার। এখানে কোথাও কোনো স্বচ্ছতা নাই। আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে আমরা পরিবহন খাতের কথা বলছি, আমরা আসলে সড়ক পরিবহনটাকেই বুঝাচ্ছি, কিন্তু রেল আছে বা নৌ পরিবহন আছে। বিশেষ করে রেল পরিবহনের কথাটা জানতে চাইবো যে রেল মন্ত্রণালয় আলাদা হলো গতবার, তারপরে আসলে কি অবস্থা, এখনো কেন মানুষের নির্ভরতার জায়গা হয়ে উঠতে পারছে না রেল? রেল বা ট্রেন নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি 40 বা 4 দশকেও। কিন্তু এই 2000 মহাজোট সরকারের সময় 2011 সালে 4 ডিসেম্বর আমরা নতুন মন্ত্রণালয় পেলাম রেলকে নিয়ে। তারপরে এই 4 দশকের মধ্যেই সবচেয়ে বেশি বরাদ্দ রেলে দেওয়া হলো, অনেক প্রকল্প নেওয়া হলো। সেটা কোন সময়? এই বছরে, গত বছরের কথা বলছেন? সেটা এখনো সেই বরাদ্দ আছে এবং প্রকল্পের সংখ্যাও বেশি। গত 4-5 পরিবহন না, রেল সবচেয়ে বেশি, রেল বা রেলের ইতিহাসে সবচেয়ে বেশি বরাদ্দ, সবচেয়ে বেশি প্রকল্প এই সরকারের সময়ই নেওয়া হলো। কিন্তু যেটা সমস্যা সেটি হচ্ছে আমরা চাচ্ছি যাত্রী সেবা ভালো হোক, যাতে আপনি যে আসনে বসে যাচ্ছেন সেখানে যেন ছারপোকা না থাকে, আপনার লাইট ফ্যান যেন সচল থাকে, কিন্তু সেটা যে তদারকি করবে সেই জায়গায় তারা বলছে, রেল বলছে যে সেটি সবসময় সচল রাখা যাচ্ছে না। আপনার ধরেন আপনি টিকিট কিনলেন যে এসি বাড়তে যাবেন, কিন্তু আপনি সিটে বসার পরে দেখছেন যে সেটা তো নিয়ন্ত্রিত, যে নিয়ন্ত্রণের যে ব্যবস্থা সেই ব্যবস্থাই অকেজো। তার মানে যে বরাদ্দের কথা আপনি বলছেন সেই বরাদ্দ হয়তো ঠিকমতো ব্যবহার হচ্ছে না। আমি আবারও ফিরছি আপনাদের কাছে, একটা ছোট্ট বিরতি নিতে হবে আমার, বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। স্বাগত আরো একবার, আপনারা আছেন বাংলাদেশ এখনের সাথে। পার্থ সারথী দাস, বিরতির আগে রেল প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে অনেক বেশি বরাদ্দ, মানে পরিবহন খাতের মধ্যে রেলে বরাদ্দ সবচেয়ে বেশি, কিন্তু তারপরও নির্ভরতা তৈরি হচ্ছে না কেন? নির্ভরতা তৈরি হচ্ছে না কারণ এই মন্ত্রণালয়, নতুন মন্ত্রণালয়ে দেখবেন যে কয়েক বছরের মধ্যেই কয়েক দফা, প্রায় 3 দফা মন্ত্রী বদল হলো, সচিব বদল হয়েছেন 4 দফা। বদলটা তো আসলে ভালোর জন্যই হয়ে থাকে সাধারণত। কেউ ধারাবাহিক কোনো কর্মসূচি শুরু করলেন, কিন্তু সেইটার ধারাবাহিকতা বজায় রাখার জন্য কোনো কর্মস্থলে
অভিজ্ঞদের যে অভিজ্ঞ ব্যক্তিদের যে সমাবেশ থাকা দরকার রেলে, সেটার অভাব রয়েছে। এবং আরও যেটা ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে, কিন্তু তার যে তদারক ব্যবস্থা বা তদারকি ব্যবস্থা, যেটি সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ে আমরা দেখতে পাই, ওবায়দুল কাদেরকে বলা হয় যে তিনি সড়ক পরিদর্শন মন্ত্রী, তিনি রাস্তায়ই থাকেন, কিন্তু রেল মন্ত্রণালয়ে নতুন আমাদের যে রেলমন্ত্রী, তাকে দেখবেন যে বিভিন্ন ধরনের তদবির নিয়ে ব্যস্ত, কিন্তু তিনি কোনো ধরনের তদারকির মধ্যে নেই। আপনি কি একমত যে আসলে উনি যেটা বললেন রেলে আসলে অভিজ্ঞ ব্যক্তির অভাব উনি বলছেন এটা একটা কারণ, আপনি একমত? আমি ডিসএগ্রি করবো না, কিন্তু আমার মনে হয় আমার কিছু ডিফারেন্ট পর্যবেক্ষণ আছে। একটা হলো যে রেলটা তো পুরনো খাত, আমাদের সবচেয়ে পুরনো পরিবহন খাতের মধ্যে একটা, খুব অর্গানাইজ ছিল এক সময়, এবং স্টেট হিসাবে যদি চিন্তা করেন মানে তার সম্পদের পরিমাণও বাংলাদেশের সবচেয়ে বেশি কিন্তু রেলের এই মুহূর্তে। এবং রেল আলাদা মন্ত্রণালয় হওয়ার পরে যেটা হয়েছে যে এক ধরনের কাজের গতি আসা যেটা এক্সপেক্ট করেছে, কিন্তু রেল কিন্তু বড় ধরনের ভোগান্তিতে পড়েছে গত কয়েকটি বছরে, বিশেষ করে আন্দোলন সংগ্রামে রেল খাতে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়েছে। একটি বাস পোড়ানো আর রেলের ফিস প্লেট তুলে ফেলা একবার ট্রেনে আগুন দিয়ে দেওয়া কিন্তু অনেকটা বড়। সুতরাং এই ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা বড় সময় গিয়েছে। তবে প্রধানমন্ত্রী সম্প্রতি আমরা যেটা দেখেছি, ঢাকা চট্টগ্রাম যে রোড 4 লেন যে করার কথা, তার সাথে ব্রডগেজ লাইনটা, ডাবল লাইনটা করার যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা কিন্তু কিছুদিন আগে তিনি কুমিল্লা লাকসামে উদ্বোধন করেছেন। এবং এই প্রকল্পটা বাস্তবায়ন হলে কিন্তু ঢাকা টু চিটাগং একটা বড় ধরনের লিপফ্রগিং হবে মানুষের যাওয়ার ক্ষেত্রে, যাওয়া আসার ক্ষেত্রে। এইখানে একটা বড়, একসময় ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের উপরে কিন্তু মানুষ নির্ভর করতো অনেক বেশি, এখন নির্ভরতা আরও বেড়েছে, এখন সড়ক খাতের অবস্থাটা খুব খারাপ, এবং যেহেতু চাপটা বেড়েছে ম্যানেজমেন্ট ক্রাইসিসটা তৈরি হয়েছে। এবং দুর্নীতি এখানে প্রবল, দুর্নীতির কারণে আপনি জানেন যে চট্টগ্রামে যে জেনারেল ম্যানেজার মৃধা, তিনি আটক হয়েছিলেন, সুরঞ্জিত সেনগুপ্তের তার রেল মন্ত্রিত্ব চলে গেল, নানা কাহিনী নিয়োগ বাণিজ্য নিয়ে। সুতরাং রেলে ভালো লোক নিয়োগ দিতে হবে, দুর্নীতি দূর করতে হবে, এবং রেলে কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটা বড় ধরনের সুযোগ আছে। বিশেষ করে সার্ভিস সেক্টরটা যদি আমরা প্রাইভেট সেক্টরের হাতে পুরোপুরি দিতে পারি, তাহলে আমার মনে হয় যে সেখানে গুণগত মানের পরিবর্তন আসতে পারে। মেইনটেনেন্সটা অবশ্য রেলের কাছে নিজের কাছেই রাখতে হবে, কারণ এটা ইঞ্জিনিয়ারিং জব, এটা টেকনিক্যাল জব অনেক, এটা হয়তো এই ধরনের একটা অভিযোগের কথা আমরা শুনে থাকি অনেক সময়, যে সড়ক পরিবহন খাত যারা নিয়ন্ত্রণ করে তারা আসলে চান না যে রেল খাতটা খুব ভালো হয়ে উঠুক, সেক্ষেত্রে তাদের কিছুটা সমস্যা। এটা আসলে আপনি বলুন এটা কতটা সত্যি অভিযোগ, বা অভিযোগটা সত্যি যৌক্তিকতা এবং বাস্তবতা রয়েছে। আমরা বিভিন্ন ধরনের, যখন আমরা রেলপথ মন্ত্রণালয়ে বা রেলপথ মন্ত্রণালয় হওয়ার আগে কাজ করতে যাই, তখন রেল কেন সম্প্রসারিত হচ্ছে না তার পেছনে যে আমরা কারণগুলো দেখি, সংশ্লিষ্ট রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদেরকে সেটাই বলছেন যে যখন কোনো প্রজেক্ট তৈরি করা হয়, যে যেমন ধরেন এই শহরে, ঢাকা শহরের যানজট নিরসনের জন্য সার্কুলার রেলপথ একটি প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু এইসব প্রকল্প তৈরির সময় যখন তারা সড়ক পরিবহনের সংশ্লিষ্ট প্রভাবশালী যারা, তারা সেটি জানতে পারে, উপরের পর্যায়ে তারা বিভিন্ন ধরনের তৎপরতা এমনভাবে তৈরি করে যে প্রকল্প শেষ পর্যন্ত আর প্রস্তাব চূড়ান্ত হয় না। এই সব কারণে, এইসব তৎপরতার কারণেই রেল কিন্তু বিকশিত হতে পারেনি, নানা ধরনের বাধা তারা আগে তৈরি করেছে। জি, আপনাদের কাছে এটার সমাধানগুলো শুনবো, এর পরবর্তীতে আমি বিরতি নিয়ে আসি, একটা ছোট বিরতি নিয়ে ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, আপনারা আছেন বাংলাদেশ এখনের সাথে। আমরা রেল খাতের কথা বলছিলাম, আবার একটু সড়ক পরিবহন খাতে ফিরতে চাই। সরকারের সদিচ্ছা আসলে কতটুকু, যে সমস্যাগুলোর কথা আপনারা বলছেন বা উঠে আসছে, সেটা সমাধান কতটুকু সম্ভব বা আদৌ সম্ভব কিনা আপনাদের কি মনে হয়? না, সম্ভব। মিশন ইম্পসিবল বলে তো কিছু নেই, অসম্ভব বলে কিছু নেই, নিশ্চয়ই সম্ভব। সদিচ্ছা যদি সব খাত থেকে আমরা দেখাতে পারি, এখানে সরকার আছে, সরকারের বিভিন্ন সংস্থা আছে, রাজনীতির দিকটা আছে,
একই সাথে যারা পরিবহন খাতে মালিক আছেন, শ্রমিক আছেন, তাদের সকলের সহযোগিতা পেলে নিঃসন্দেহে এটি একটা সম্ভব। আপনি জানেন যে আজ থেকে 15 থেকে 20 বছর আগে পশ্চিমবঙ্গে কি ধরনের নৈরাজ্য ছিল, ঘন্টার পর ঘন্টা জ্যাম, সেখানেও কিন্তু ধর্মঘট, বাঁধ এগুলো রেগুলার ছিল, সেগুলো কিন্তু এখন অনেক কমে আসছে, কারণ রাজনীতিটা ওখান থেকে বের করা সম্ভব হয়েছে পরিবহন খাত থেকে। আমাদের বড় সমস্যা হলো এই খাতটা প্রচন্ডভাবে রাজনৈতিকভাবে রাজনীতির সঙ্গে একেবারে রিলেটেড, এবং এখানে সন্ত্রাস রাজনীতি সব একাকার হয়ে গেছে। আমরা চাইলে কেন সম্ভব নয়, সরকার যদি কালকেই একটা ক্রাশ প্রোগ্রাম নেয় যে না আসুন আমরা একসাথে বসি, আমরা এই সমস্যার সমাধান চাই, এবং এখানে কিন্তু শ্রমিকদেরকে ব্যবহারও করা হয় অনেক সময়। সব দল একসাথে এটাতে আপনারা বলছেন আছে, সবাই তাহলে আছে সেক্ষেত্রে এখানে। আসলে এটা কি রাজনীতি বলবেন না এখানে অন্য স্বার্থ? আমরা তো প্রথমেই বলেছিলাম এখানে স্বার্থের খেলাটা আছে, কিন্তু স্বার্থ সম্ভব। আপনারা তো অনেক অর্থ আয় করেছেন, এখানে অর্থের ফ্লোটা অনেক আছে, কিন্তু সবাই যদি চায় যে আমরা নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে এখানে যাব, তাহলে কিন্তু, এবং এই সেক্টরটা গ্রোথ আছে, কিন্তু এখানে 8% গ্রোথ, এটাকে 15% নেওয়া সম্ভব। এখানে বিশাল এমপ্লয়মেন্ট আছে, আপনি বলছেন যে সম্ভব। পার্থসারথী, আপনার কি মনে হয় যে সরকার চাইলে জনগণ বান্ধব একটা পরিবহন ব্যবস্থা কিভাবে করা যেতে পারে? বিআরটিসি আছে আমাদের এখানে, বিআরটিসি সেভাবে আমরা কিন্তু দেখি না, কিভাবে সম্ভব এটা? সেটি এই সরকার বা মহাজোট সরকার এবং বর্তমান সরকারের সময়ে বিআরটিসির বাসের যে রুট, সেই রুট কিন্তু বেড়ে গিয়েছে। কিন্তু 1997 বা তারও আগে আমরা দেখেছি বিআরটিসির বাস চালু করতে গিয়ে কিভাবে সরকারকে ফাইট দিতে হয়েছে, প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। এইভাবে বিভিন্ন সময়ে পরিবহন শ্রমিকেরা সড়কে পরিবহন ধর্মঘটে ডাক দিয়ে সেটি বিআরটিসির বাস যাতে চলাচল বন্ধ থাকে বা নতুন রুটও যাতে চালু না হয়, তার জন্য তারা সবাই এক হয়ে এই ধরনের ধর্মঘট ডাক দিয়েছে। বাস ভাঙচুর করেছে বিআরটিসি, বাসে আগুন লাগানো, ভাঙচুর, এই কাজ বিআরটিসিকে চলতে দেয়, এই নাশকতাও তারা চালিয়েছে। কিন্তু এক্ষেত্রে সরকার কি একটু শক্তি প্রয়োগ করে কিছু করতে পারে না? বিআরটিসি সেই ক্ষেত্রে সরকারের সদিচ্ছায় এই খাতে সুব্যবস্থা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা অবশ্যই সম্ভব, এবং আমরা আশা করব সরকার সমন্বিত উদ্যোগের মধ্যে সবাইকে নিয়ে কাজ করা, যে ইনক্লুসিভ মানসিকতাটা দরকার, যে আমি করব, একা করতে গেলে পারবে না, সবাইকে সাথে নিতে হবে। কিন্তু সরকার আসলে ভাবছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। এই প্রশ্ন আসলে অনেকেরই রয়েছে। আমরা আশা করব যে এটার একটা সমাধান হবে, এবং যে ধরনের ভোগান্তিতে আসলে সাধারণ মানুষ পড়ছে, আমরা পড়ছি, সেটা থেকে খুব শীঘ্রই মুক্তি মিলবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।